দেখ, এখানে হচ্ছে আমাদের প্রাইমারি সেটেলমেন্টের ক্ষেত্রে যে জিনিসগুলো বোঝা লাগবে যে আমাদের গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা সেটা ধর আমরা হচ্ছে একেবারে টি ইকুয়ালস টু যখন জিরো সেই সময়টা চিন্তা করি। তো কাহিনীটা হলো কি আমাদের হচ্ছে এখানে একটা সয়েল লেয়ার আছে না। তো ধর সয়েল লেয়ারটা আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সয়েল লেয়ার আছে। তো যে কোনো একটা লেয়ার চিন্তা করি। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের মনে গিয়ে এই সয়েল লেয়ারের উপর ধর একটা যে কোনো একটা বিল্ডিং চিন্তা করি, যে আমরা হচ্ছে হুট করে একটা বিল্ডিং এখানে করা শুরু করলাম, ঠিক আছে। তো বিল্ডিংটা হলো ধর ফর এক্সাম্পল 6 তলা। তো এই 6 তলা বিল্ডিং এর জন্য কি হবে, যে এখানে একটা লোড অ্যাপ্লাই হলো, আমাদের যে এই জায়গাটায় একটা কি অ্যাপ্লাই করলাম, যে লোড অ্যাপ্লাই করলাম সয়েল লেয়ারটার উপর। ফর এক্সাম্পল হচ্ছে আমরা এই যে এই লেয়ারটার উপর কতটুকু সেটেলমেন্ট হচ্ছে সেটা মেজার করতে চাচ্ছি, বা সেটা কতটুকু হচ্ছে স্ট্রেস চেঞ্জ হচ্ছে সেটা বের করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এই লেয়ারটার ক্ষেত্রে আমাদের একটা ডেল সিগমা আসতেছে, মানে স্ট্রেস আসতেছে। তো এই স্ট্রেসটাকে কে রিডিউস করবে? উপর থেকে যে 6 তলা বিল্ডিং এর যে স্ট্রেসটা আসতেছে সেই স্ট্রেসটাকে অ্যাকচুয়ালি কে রিডিউস করবে বলতো? মানে ইনিশিয়ালি কি মনে হয় যে মাটি, মানে আমাদের হচ্ছে যেহেতু হলে নিচেও তো আমাদের ডেপথ আছে, ঠিক আছে, ইমপারভিয়াস লেয়ার থাকতে পারে, পারভিয়াস লেয়ার থাকতে পারে। তো সেটা কি করবে, উপরের দিকে একটা নিউটনের তৃতীয় ক্রিয়া অনুসারে থার্ড ল অনুসারে হচ্ছে উপরের দিকে ঠেলা দিবে। এটা একটা জিনিস হ্যাঁ হতে পারে। এন্ড অলসো আরেকটা ব্যাপার হতে পারে যে হ্যাঁ, এখানে শুরুতে যেটা হয় প্রাইমারি সেটেলমেন্টের ক্ষেত্রে আমাদের সয়েল লেয়ারের ভিতরে কিন্তু পানি থাকে, ঠিক আছে। যেমন সয়েল লেয়ারটা আছে না, এই প্রত্যেকটা সয়েলের মধ্যে বা সয়েলের মলিকুলের মধ্যে কি থাকে, পানি থাকে। তো ওই যে লালগুলো হচ্ছে পানি। এই পানি গুলা সবসময় একটা প্রেশারের মধ্যে থাকে ডেফিনেটলি, ঠিক আছে। ওই প্রেশারটাকে বলা হয় পোর প্রেশার, পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে। তো ওইটা কিন্তু পোর প্রেশার, ওকে। তো ওকে। পরে পোর প্রেশার মানে কি, জাস্ট নর্মাল পোর ওয়াটার প্রেশার। এখন যদি তুই এটার মধ্যে এক্সট্রা একটা লোড চাপাস, তখন কি হবে, ওরা ইনিশিয়ালি একটা প্রেসারে ছিল, এটার পর আরো একটা এক্সট্রা লোড দিলি, তাহলে আরো কি পেলো, এক্সট্রা প্রেসার পেলো না। তো হুম। এইটাকে বলা হয় যে এক্সেস পোর ওয়াটার প্রেসার, মানে তুই যে এক্সেস একটা প্রেসার দিলি সেটার জন্য ওরা মানে ইনিশিয়ালি যে অবস্থা ছিল তার থেকে আরো এক্সেস একটা প্রেসার পেলো, এটাকে বলা হচ্ছে কি এক্সেস পোর ওয়াটার প্রেসার। তো এই প্রেসারটা দিলে মানে নর্মালি কি হয় প্রাইমারি কনসিডারেশনের ক্ষেত্রে, ইনিশিয়ালি এই পুরা লোডটাকে বা উপরে যে স্ট্রেসটা দিতেছো, শুরুতে হচ্ছে পুরা লোডটাকে সাপোর্ট দেয় হচ্ছে এই অ্যাক্সিস ফোর ওয়াটারটা। ও হচ্ছে উপরের দিকে একটা ঠেলা দেয়, ঠিক আছে। ও কিন্তু সব দিকে মানে ধর অ্যাক্সিস ফোর ওয়াটার প্রেশারটা, মানে প্রেশারটাকে নিতেছে, পানি নিতেছে আর কি, ঠিক আছে। তো আমরা এটাকে গ্রাফিক্যালি দেখালে আরো ভালোভাবে বুঝবি। তো শুরুতে হচ্ছে আমাদের এটা হলো কি আমাদের এদিকে হলো কি আমাদের টোটাল স্ট্রেস, টোটাল স্ট্রেস, ঠিক আছে। এটাকে আমরা নাম দিই হচ্ছে ডেল সিগমা। আর এদিকে হচ্ছে আমাদের ডেপথ, ওকে। তো টোটাল স্ট্রেসের সাথে ডেপথের ইকুয়েশন যদি দেখি তাহলে হচ্ছে স্ট্রেসটা ডেপথ অনুসারে ইকুয়ালি থাকে, মানে আমরা ধরতেছি হচ্ছে এই যে ইয়াটা 6 তলা যে বিল্ডিং এর স্ট্রেসটা সেটা হচ্ছে ডেপথ যত যাক মানে ওই ডেপথের সাথে হচ্ছে ইকুয়ালি আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে আর কি। তো পরে হলে কি এই যে এটা হচ্ছে আমাদের ডেপথ ভার্সেস হচ্ছে পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি ডেল ইউ। তো ডেপথ ভার্সেস পোর ওয়াটার প্রেশারের ক্ষেত্রে আমাদের কি হবে কাহিনীটা, এক্ষেত্রে সেটা হয় কি, মানে ওই যে যেটা বলছিলাম শুরুতে যতটুকু আমাদের টোটাল স্ট্রেস আসতেছে পুরাটাই নিবে হচ্ছে এই পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে। তো এক্সেস পোর ওয়াটার প্রেশার বলতেছি কারণ হচ্ছে আগে যে পোর ওয়াটার প্রেশারটা ছিল তার থেকে বেড়ে যাচ্ছে, যে পুরাটাই নিতেছে কি এই প্রেশারটা বা পানিটা নিতেছে আর কি। তাহলে হচ্ছে আমি যদি বলি ইফেক্টিভ প্রেশার কত এখানে, মানে এখন এই শুরুতে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে ইফেক্টিভ প্রেশার কত হবে বল। হ্যালো। কি বিয়োগ হবে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বিয়োগ হবে। আমাদের টোটাল প্রেশারটা বা ডেল এটা সিগমাটা যোগ করে হচ্ছে দিব। ডেল হ্যাঁ সিগমা প্রেস। প্রাইম প্লাস হচ্ছে ডেল ইউ। ফর্মুলাটা মনে আছে আমাদের, টোটাল প্রেশার টোটাল স্ট্রেস এটা ইকুয়ালস টু হচ্ছে কি ইফেক্টিভ স্ট্রেস প্লাস হচ্ছে কি কোর প্রেশার। সো আমাদের ইফেক্টিভ স্ট্রেসটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব। তো যেহেতু হচ্ছে টোটাল স্ট্রেস যেটা পুরাটাই নিচে হচ্ছে কোর প্রেশার, তার মানে হলো কি এটা থেকে এটা বিয়োগ করলে ডেফিনেটলি জিরো। তো ইনিশিয়াল অবস্থায় আমাদের এরকম কাহিনী হয়। কিন্তু যখন হচ্ছে আমাদের অন্য একটা টাইম লাইক ইনিশিয়াল অবস্থা ছাড়া অন্য যে কোনো একটা টাইম চিন্তা কর, লাইক ফর এক্সাম্পল আমি একটু মুছে নিই, wait। হ্যাঁ মানে ধর যে কোনো একটা টাইম মাঝখানে চিন্তা করতেছি যেটা 0 সেকেন্ড থেকে বেশি, ইনফিনিটি থেকে কম,
ইন দ্যাট কেস কি হয়, তখন হলে গিয়ে তখন যেটা হয় যে আমাদের এই টোটাল স্ট্রেস কিন্তু যা আছে তাই, মানে ওই 6 তলা বিল্ডিং এর উপর আর কিছু করি না, ওই 6 তলা বিল্ডিং ই করছে, ঠিক আছে। তো টোটাল স্ট্রেসটা কিন্তু যা থাকবে তাই থাকতেছে। তো আমাদের এখন কি হইতে থাকবে, এটা একটু ইম্পর্টেন্ট বুঝা। সেটা হলো গিয়ে কি, ধরো এই লেয়ারটার মধ্যে হচ্ছে আমি পুরোটা প্রেসারটা চিন্তা করতেছি। তো এই লেয়ারের উপরের দিকেও আরেকটা লেয়ার আছে, এই লেয়ারের নিচের দিকেও আরেকটা লেয়ার আছে, তাই না? তো ও কিন্তু সবচেয়ে বেশি স্ট্রেস কই ফিল করবে বলতো? একটা সয়েল যদি চিন্তা করি, একটা সয়েল লেয়ার যদি চিন্তা করি, উপরে একটা লেয়ার আছে, নিচে একটা লেয়ার আছে। সো কাইন্ড অফ হচ্ছে যদি চিন্তা করো সবচেয়ে বেশি স্ট্রেস কোন দিকে ফিল করে? উপরে সবচেয়ে বেশি। উপরে। আর উপরে। নিচেও তো হচ্ছে এরকম করে আমাদের দিচ্ছে না, একটা রিয়াকশন দিতেছে না সয়েল লেয়ারটা, মানে এন্ড বেয়ারিং এর মতো। এরিয়া বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, স্ট্রেস কমে আসে না? না না, আমরা স্ট্রেসটা ইকুয়াল করতেছি। নিচে একটা কারণ আছে, এটা এটা আরেকটা থিওরি, যে আমাদের একটা সময় পর্যন্ত স্ট্রেসটা লিনিয়ারলি বাড়তে থাকে, তারপর স্ট্রেসটা ফিক্সড হয়ে যায়, ঠিক আছে। তো এটা আরেকটা থিওরি আর কি। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা হচ্ছে যে হ্যাঁ, যে এই যে মেইন কথা হচ্ছে, তুই যদি একটা জিনিস চিন্তা করো যে হ্যাঁ, একটা একটা পন্স নিতেছিস, একটা পন্স কিছু একটা নিছিস, সেটা বিছাইলি, বিছানোর পরে হচ্ছে চাপ দিতেছিস। তো চাপ দিলে হলে কি তোর মোস্ট প্রেসারটা কই পড়তেছে, এই যে না, ঠিক আছে। এজ তো ওই গুলো। পন্সটার এখন চিন্তা কর যে ভিতরে কিন্তু পানি থেকে যাবে, মাঝখানে কিন্তু পানি থেকে যাবে, থাকতেছে কোথায়, মানে আমাদের কাইন্ড অফ হলে গিয়ে পানিটা সরে যাচ্ছে কোথা থেকে বল? সরে যাচ্ছে হচ্ছে ওই সাইড থেকে আর কি, ঠিক আছে। তো মানে হ্যাঁ, মানে সাইড থেকে, মানে যে এখান থেকে লিকেজ হচ্ছে, তো ওরা তো সরে যাচ্ছে, তো ওরা সরে গেলে এখানে কি প্রেসার কমে যাচ্ছে না, মানে পুরোটা প্রেসার থেকে আর থাকতেছে। তো প্রেসারটা কাইন্ড অফ হচ্ছে এভাবে ডিস্ট্রিবিউটেড হয় এই জায়গাটায়, মানে ওই ওই লেয়ার ভিতর, মানে মাঝখানে পানিটা থাকে, ও হচ্ছে সবচেয়ে বেশি পুরোটা প্রেসার নিতেছে এখন। কিন্তু সাইডের গুলো এখন আর পুরোটা প্রেসারটা নিতে পারতেছে না, কারণ ওই পানিটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওই যে একদম একটা লেয়ারের উপর আর নিচে পানিগুলো বের হয়ে যাচ্ছে, তো পুরোটা প্রেসারের ডিস্ট্রিবিউশনটা এরকম হয় আর কি। তো এইটা যদি এখানে বসাস, এই সেম সেম একেবারে এই ইয়াটা আইনা যদি এখানে বসাস, তাহলে জিনিসটা এরকম হয়। তো আমাদের বাকি যে পার্টটা থাকে সেটা কি, ওই ইফেক্টিভ স্ট্রেস, এই যে নীল কালি যেটা দেখালাম। তো এটা যদি ওইখানে দেখাতে হয়, তাহলে কি হবে, যে মানে সাইডে সবচেয়ে বেশি হবে, আর মাঝখানে সবচেয়ে কম হবে ইফেক্টিভ স্ট্রেস, কারণ মাঝখানে হচ্ছে কি পুরোটা প্রেশার সবচেয়ে বেশি, তো এখানে ইফেক্টিভ স্ট্রেস সবচেয়ে কম। এখানে পুরোটা প্রেশার সবচেয়ে কম, এখানে ইফেক্টিভ স্ট্রেস সবচেয়ে বেশি। মানে মেইন কাহিনীটা হচ্ছে কি, পুরোটা প্রেশারে যতটুকু চেঞ্জ হবে সেটা নিবে কে, ইফেক্টিভ স্ট্রেস। এইটাই, এই লাইনটা একটু ভালো করে দেখলে বুঝবি। এই যে the change in the effective stress equals to the change in the excess porotar pressure, ঠিক আছে। সো আমাদের porotar pressure যতটুকু চেঞ্জ হবে সেটাই আসলে নিবে কে, এফেক্টিভ স্ট্রেস। আর যখন t equals to infinity হবে, তখন তো বুঝতেই পারতেছো আমাদের কোনো ওয়াটার প্রেশার থাকবে না, পুরাটাই হচ্ছে পানিটা বের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল ইফেক্টিভ স্ট্রেস, মানে টোটাল স্ট্রেসটা ছিল, পুরাটা নিবে কে এখন, ইফেক্টিভ স্ট্রেস। বুঝতে পারছি? আচ্ছা, এখন এইখানে একটা কাহিনী হলো কি, যে আমরা যদি বলি একটা জিনিস, যে এই জিনিসগুলো যে করলাম, এখান থেকে আসলে কি বুঝতে পারতেছি, আমাদের পানিটা যত তাড়াতাড়ি বের হয়ে যাবে, সেটেলমেন্টটা তত তাড়াতাড়ি হবে নাকি তত স্লো হবে? তো তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। তার পানি মানে বের হচ্ছে যদি আমরা চিন্তা করি যে স্যান্ডি সয়েল আর হচ্ছে ক্লেই বা সিল্কি সয়েল, তার ক্ষেত্রে হচ্ছে ধর সেটেলমেন্ট বেশি হবে, বেশি তাড়াতাড়ি হবে আর কি, ইমিডিয়েট সেটেলমেন্টটা। যেটার মানে পারমিয়াবিলিটি বেশি হবে, তার কি সেটেলমেন্টটা তাড়াতাড়ি হবে আর কি, ঠিক আছে। এটা এখানে একটু বলছে যে the rate of settlement depends on the hydraulic conductivity বা permeability of the soil, সয়েলের পারমিয়াবিলিটি যত হবে সেটার উপর হচ্ছে বেস করে আমাদের সেটেলমেন্টটা কম বেশি হবে আর কি, ঠিক আছে। সো আরেকটা জিনিস বলছে যে ভলিউম চেঞ্জ যতটুকু হবে সেটেলমেন্টটা আসলে ওই ওই রেশিওতেই হবে। এটাই হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। এই যে এইটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাগুলো, এগুলো সব আমরা কিন্তু 3-1 পড়ছি। দেখ এখানে আমাদের হাইটের যে চেঞ্জ হচ্ছে সেইটা রেশিওটা ভয়েড রেশিও চেঞ্জের সমানুপাতিক, এটাই এখানে এই জিনিসটা ইউজ করছে, del h by s equals to 1 plus e dot। এইটা হচ্ছে আমাদের একেবারে বেসিক ফর্মুলা, মানে আমাদের যে লেয়ারটা আছে সয়েল লেয়ারটা, সেটা হাইটের চেঞ্জটা কিসের সমানুপাতিক, ভয়েড রেশিও চেঞ্জের সমানুপাতিক। আমাদের মানে অ্যাকচুয়ালি হাইট চেঞ্জটা কিসের উপর বেস করে হবে, বয়েড চেঞ্জের উপরে। বয়েড ভয়েড গুলা যেগুলো আছে সেগুলো তো ফিল আপ করবে না। সো বেসিক্যালি তো এটাই, যে আমাদের ভয়েড চেঞ্জটা যেভাবে চেঞ্জ হবে,
মানে ভয়েড রেশিও চেঞ্জটা হাইটের চেঞ্জের সমানুপাতিক। সো এইটাই এখানে del h বাই h ইকুয়ালস টু হচ্ছে del e বাই 1 প্লাস e নট, ঠিক আছে? সো আচ্ছা এইখানে প্রিন্স, এতক্ষণ গ্রাফে যেটা বললি ওটা না মনে রেখে বুঝতে পারে যদি এই সূত্রটা মুখস্থ রাখি তাহলে তো হবে। তুই গ্রাফটাকে বুঝোস নাই? একটু কম বুঝছি, যদিও সমস্যা নাই, তুই এমনি তারপর আগে থাক। আচ্ছা সমস্যা নেই। একটু তুই ওভারভিউ দিতে পারবি? কোন জায়গায় বুঝোস না আমাকে বল। দোস্ত ওই যে এইটুকু পর্যন্ত বুঝতে পারছি যে তোর উপরে আর নিচে দিয়ে পানি বের হয়ে যাবে, ওই জায়গায় স্ট্রেস কম হবে, আর মাঝের পানিটায় পোর ওয়াটার প্রেশার বেশি থাকবে, এরপর থেকে বুঝিনি। হ্যাঁ এটাই তো দেখ, এখানে পোর প্রেশারটা ফর এক্সাম্পল এখানে যে পোর প্রেশারটা ম্যাক্সিমাম, তো এখানে ইফেক্টিভ স্ট্রেসটা কি মিনিমাম হবে না? ইফেক্টিভ স্ট্রেস মানে কি, তোর টোটাল স্ট্রেস থেকে ডেল সিগমা থেকে তুই যদি ডেল ইউটা বাদ দিস তাহলে তো তুই ডেল সিগমা প্রাইমটা পাচ্ছিস না। তো পয়েন্ট বাই পয়েন্ট চিন্তা কর, এইখানে তোর পুরাটা হচ্ছে টোটাল স্ট্রেস, এখানে হচ্ছে ইফেক্টিভ পুরোটা প্রেশার কত জিরো না? সো হুম এখানে ইফেক্টিভ স্ট্রেসটা কত হবে এই পুরাটাই না, মানে এখানে ইফেক্টিভ স্ট্রেস অ্যাকচুয়ালি ডেল সিগমার মানে সমান, এখানে ডেল হুম সিগমা হুম যত হুম। ইফেক্টিভ স্ট্রেসটা তত, ঠিক আছে? কিন্তু এইখানে কতটুকু হবে, এখানে হবে কি ডেল সিগমা মাইনাস হচ্ছে ডেল ইউ ব্যাকস। আচ্ছা আচ্ছা। এইটাই মানে তুই জাস্ট গ্রাফিক্যালি ম্যানুয়ালি যদি পয়েন্ট করতেস তাহলে বুঝবি জিনিসটা। আর ওকে শেষে তো ওকে, পুরা পানিটা বের হয়েছে, তো এটা কোনো পুরোটা প্রেশার তো থাকে না আর কি। বুঝতে পারছি। আচ্ছা এই গ্রাফটা খুবই ইন্টারেস্টিং, কারণ এটা আমার খুব প্রিয় একটা গ্রাফ, মানে লাইক এটা থেকে তুই মানে প্রি কনসিডারেশন আর হচ্ছে আপার কনসিডারেশন জিনিসটা কি খুব ভালোভাবে বুঝতে পারবি। আমাদের সয়েল আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে কি মনে আছে মনে হয় এনসিএল বা নরমালি কনসিডারেশন সয়েল, আর একটা হচ্ছে কি আপার কনসিডারেটেড সয়েল, ঠিক আছে? আর একটা আন্ডার কনসিডারেটেড সয়েলও আছে, বাট আমাদের এখানে যে জিনিসটা লাগবে যে দুই ধরনের সয়েল, এনসিএল আর ওসিএল, ঠিক আছে? তো এনসিএল ওসিএল জিনিসটা কি, এটা এটা বোঝাটা আসলে খুব সহজ একটা জিনিস। ধর জিনিসটা এরকম, ফর এক্সাম্পল আমরা এখানে একটা সয়েল লেয়ার চিন্তা করি, মানে ধর এই সয়েল লেয়ারের ভিতরে এটা হচ্ছে আমাদের সেই সয়েল লেয়ারটা, এটার উপর আমরা হচ্ছে একটু একটু করে লোড চাপাচ্ছি, ঠিক আছে? লোড চাপাচ্ছি এজ ইন মানে আরেকটা সয়েল লেয়ার দিতেছি, ডিপোজিট ডিপোজিট করতেছে আর কি, এটার উপর আরেকটা দিতেছে, এটার উপর আরেকটা দিতেছে, এটার উপর আরেকটা দিতেছে, আরেকটা দিতেছে। সো আরেকটা এটা দিলে কি হচ্ছে, এই যে এই নীলটার ভিতরে স্ট্রেস বাড়তেছে না কন্টিনিউয়াসলি, হুম দিনকে দিন কি করবে স্ট্রেসটা বাড়তে থাকবে। সো এই জিনিসটা এখন আমরা হচ্ছে যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি যে স্ট্রেস যে বাড়তেছে, সো এটা মানে কি, এটা মানে হচ্ছে আমরা যদি গ্রাফিক্যালি দেখি তাহলে স্ট্রেস বাড়তেছে মানে হচ্ছে এটা এটা হচ্ছে চাপতেছে, মানে এটা দিনকে দিন ছোট হইতে থাকবে, এই যে সব দিকে স্ট্রেস বাড়তেছে। সো ওর ভিতরে যে ভয়েড গুলো আছে সেটা কি করতে থাকবে, কমতে থাকবে। কমবে। সো গ্রাফটা হচ্ছে এটা, দেখ এই যে স্ট্রেস বাড়তেছে, ভয়েড হচ্ছে কি করতেছে, কমতেছে, ভয়েড রেশিওটা হচ্ছে কমে যাচ্ছে, যত স্ট্রেস বাড়াচ্ছিস ভয়েড রেশিওটা তত কমে যাচ্ছে, ঠিক আছে? তো এটা লগারিদম স্কেলে হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন হবে, এমনি নরমালি এটা স্ট্রেট লাইন না, এটা হচ্ছে মানে একেবারে লিনিয়ারলি বাড়ায় কমে না, এটা বুঝতেই পারতেছো গ্রাফ দেখে। এখন যেটা কাহিনী হলো কি, আমি কি মানে নরমালি কনসিডারেট বলতে বুঝাচ্ছি, সেটা হচ্ছে কি আমার এখন যে স্ট্রেসটা আছে, মানে আমার যে প্রেজেন্ট যে কন্ডিশনের স্ট্রেসটা সেটা কি এটা না, এই অবস্থায় স্ট্রেসটা কি যে এটা এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্ডিশনের স্ট্রেস, এইটাই তার লাইফ টাইমে ফেস করা ম্যাক্সিমাম স্ট্রেস। কথাটা বুঝ ভালো করে, নরমালি কনসিডারেট প্লে বলতে বোঝায় যে এই সয়েলটা তার লাইফ টাইমে ম্যাক্সিমাম এই স্ট্রেসটাই ফেস করছে, বুঝতে পারছিস কথাটা? সয়েলটা হুম লাইফ টাইমে দেখ, এর আগে যে কোনো স্ট্রেস চিন্তা কর, এই যে এখান থেকে স্ট্রেস নেয় সেগুলো কিন্তু তার থেকে কম, তার মানে সে কিন্তু ম্যাক্সিমাম, আমি কিন্তু গ্রাফে যে পয়েন্টে আছে সেই পয়েন্টে, অন্য অন্য পয়েন্টগুলো এখন আর অবজার্ভ করিস না, যেখানে আছে সেখানেই থাকবে। তো বাকি যে পয়েন্টগুলো এর আগের পয়েন্টগুলো সেগুলোতে কিন্তু হচ্ছে কি করছে, তার থেকে কম কম স্ট্রেস ছিল। ফেস করছে। হুম তো এটাই হচ্ছে নরমালি কনসিডারেড প্লে। এখন যদি আমি একটা কাজ করি, হ্যাঁ আমার ইচ্ছা হলো আমি এখানে একটা এক্সকাভেশন করব, তাহলে এক্সকাভেশন করে যে সয়েল লেয়ার এখন কমায় ফেলবো, আগে অনেকগুলো ছিল সয়েল লেয়ার, এখন হচ্ছে একটা মাত্র সয়েল লেয়ার আছে। সো এটাকে আনলোডিং বলতেছে আমরা, এই আনলোডিংটা যদি করি তাহলে আসলে বেসিক্যালি কি হচ্ছে, এই যে দেখো আমাদের আস্তে আস্তে ভয়েড রেশিও আবার বাড়তেছে, কিন্তু ভয়েড রেশিওটা কিন্তু আগের মতো করে বাড়বে না। আমাদের ভয়েড রেশিওটা যে হারে কমছে লোড চাপানোর জন্য, আমি যদি একই হারে লোডটা কমাইতে থাকি স্টিল কিন্তু ভয়েড রেশিওটা সেই হারে বাড়বে না, ভয়েড রেশিওটা একটু অন্য হারে বা অন্য স্লোপে বাড়ে, তো এটাকে সিএস বলে, আর এটা স্লোপটাকে বলা হয় সিসি, ঠিক আছে? সো এটা আমরা জানি এই একটা হচ্ছে আমাদের কম্প্রেশন ইনডেক্স আর একটা হচ্ছে সোয়েল ইনডেক্স, ঠিক আছে? সো এগুলা ইনডেক্স মানে ইনডেক্স বলতে হচ্ছে এটা হচ্ছে স্লোপটা কত, সিসি স্লোপটা হচ্ছে তো হুম নরমালি কনসিডারেটেড স্লোপ,
আর সিএস স্লোপটা হচ্ছে তোর ওভার কনসলিডেটেড স্লোপটা। আচ্ছা এটা মেইন কথা না, আমরা দেখতেছি দেখ এই যে গ্রাফটা আঁকলাম এটা হচ্ছে আনলোডিং করার পর। সো এই গ্রাফের উপর যে কোনো পয়েন্টে সেটা দেখ তার লাইফ টাইমে ফেস করা স্ট্রেস থেকে কম স্ট্রেস নিচ্ছে না এখন। হুম কথাটা বুঝতে পারছিস? হ্যাঁ ওভার কনসলিডেটেড ক্লে মানে কি, সে অলরেডি তার হিস্ট্রিক একটা টাইমে মানে তার প্রিভিয়াস টাইমে সে এমন একটা স্ট্রেস ফেস করছে সেটা এখনকার স্ট্রেস থেকে বেশি। বুঝতে পারছিস কথাটা? তার মানে সে কিন্তু অলরেডি কনসলিডেটেড হয়ে ছিল। নরমালি কনসিডারের ক্ষেত্রে তুই এখন যে স্ট্রেসটা দিছো সেটা হচ্ছে তার লাইফের ম্যাক্সিমাম স্ট্রেস। তো ওভার কনসিডারের ক্ষেত্রে তাকে অলরেডি তুই মানে যত পারো স্ট্রেস দেয়া রাখছিলি। এখন যে স্ট্রেসটা দিতেছে, ধর আগে হচ্ছে 10 তলা একটা বিল্ডিং করে রাখছিলি, 10 তলা বিল্ডিং ভেঙে একটা 6 তলা বিল্ডিং করলি, ওই সয়েলটা এখন ওই সয়েলটাকে আমরা কি বলবো? ওভার কনসিডারেটেড। বুঝতে পারছো? তো ওভার হুম কনসিডারেটেড হুম হুম ক্ষেত্রে আমি 6 তলা বিল্ডিং থেকে এখন তো আবার 10 তলা বিল্ডিং করতে যাচ্ছি। তো 6 তলাকে আমি 7 তলা করলাম, 7 তলাকে 8 তলা করলাম, 8 তলাকে 9 তলা করলাম, 9 তলাকে 10 তলা করলাম, ঠিক আছে? এই যে 6 থেকে 10 তলা করা পর্যন্ত যে সময়টা, সেই পর্যন্ত সে ইলাস্টিক নেচার দিবে, মানে ইলাস্টিক থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি 10 থেকে যখন তাকে আর বাড়াইতে থাকবো, মানে তার এখন তার যে লাইফ টাইম ছিল, মানে তার লাইফ টাইমের সর্বোচ্চ স্ট্রেস ছিল কি ওই যে 10 তলা। এখন এই 10 তলা মানে সর্বোচ্চ স্ট্রেস থেকেও আমি এখন বাড়ানো, আবার স্ট্রেস বাড়ানো শুরু করলাম। এই যে দেখ এই যে এই জায়গাটা, মানে এখান থেকে আবার ঘুরে আবার এখানে আসলাম। এখানে আসার পর এখন দেখ আবার হচ্ছে সে ওই সিসি কে মেনটেন করে চলবে, মানে হচ্ছে ওই আগের যে ইয়াটা আছে স্লোপটা আছে সেটাকে নিয়ে যাচ্ছে আর কি। মানে এখন সে ওই প্রাইমারি কনসলিডেটেড কি বলে নর্মাল কনসলিডেটেড কে এর মধ্যে হয়ে যাবে, মানে নর্মাল কনসলিডেটেড যে নেচার সেটাই ফলো করবে। বুঝতে পারছো? তার হুম মানে হলো কি একটা ওভার হ্যাঁ কনসলিডেটেড সয়েল তার লাইফ টাইমে সর্বোচ্চ স্ট্রেসটা, যেটাকে আমরা প্রি কনসলিডেশন স্ট্রেস বলি, সেইটার আগে আগে থেকে মানে ওই পর্যন্ত আসা পর্যন্ত সিএস ফলো করবে, তারপরে কি সিসি হয়ে যাবে। কথা বুঝছো? তো এইটা ইম্পর্টেন্ট, আমরা ম্যাথ করার সময় এই লাইনটা আমি যেটা বললাম, সিএস কোন পর্যন্ত থাকবে? প্রি কনসলিডেশন স্ট্রেস পর্যন্ত, তারপরে কি হয়ে যাবে? সিসি হয়ে যাবে। ওকে, হুম আচ্ছা। হ্যাঁ। আর ফর্মুলা গুলো তো আমরা জানি যে এখানে হচ্ছে ভয়েড রেশিও আর এটা হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও। এবি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এবিটা হচ্ছে ডেল ই বাই ডেল পি, এখানে রিপ্লেস করলে এটা আসতেছে। আর এম ভিটা হচ্ছে ওই সবগুলো নিয়ে এবি এইচ 1 প্লাস ই নট, তো সরি 1 বাই ডেল পি, এগুলো হচ্ছে ডট মিলায় হচ্ছে এম ভি হয়। এই ফর্মুলা প্লিজ তোর ডেরিভেশনটা অডিওটা মনে হয় একটু হয়ে আসতেছে, কাছে দূরে হচ্ছে একটু। এখন শোনা যাচ্ছে? আর একটু বেটার করা যায় কি? আচ্ছা, এখন কি আর শোনা যায়? আরো দূরে চলে গেছিস। হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা, একটু জোরে কথা বলুন। আচ্ছা, তো এখন যে জিনিসটা হচ্ছে কি, আমাদের সিসি বের করার একটা ফর্মুলা আছে, যদি হচ্ছে আমাদের লিকুইড লিমিট দেওয়া থাকে, তো অথবা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভয়েড রেশিও দেওয়া থাকে, সেখান থেকে বের করা যায়। তো এই দুটো ফর্মুলা ইউজ করে হচ্ছে সিসিসি নোট বের করা যায়। এগুলো তো বুঝলাম যে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টে এটা হবে, আর ওই যে যেটা বুঝলাম যে প্রি কনসলিডেশন সেটেলমেন্টের ক্ষেত্রে কি হবে, সরি ওভার কনসলিডেটেড সেটেলমেন্টের ক্ষেত্রে কি হবে, শুরুতে হচ্ছে কি আমরা ওই যে এখন যে স্ট্রেসটা আছে সেখান থেকে কোথায় যাব, প্রি কনসলিডেশন স্ট্রেসে যাব। তারপর কি করবো, প্রি কনসলিডেশন স্ট্রেস থেকে এক্সট্রা যে স্ট্রেসটা দিচ্ছি, মানে ওই যে ফর এক্সাম্পল আমরা 6 তলা থেকে ফার্স্টে 10 তলায় যাব, 10 তলা থেকে এখন 14 তলা 15 তলা যেটা হবে সেটাই যাবো। বুঝতে পারছো? সো এটাই 6 তলা হচ্ছে আমাদের এখনকার স্ট্রেসটা, সেখান থেকে হচ্ছে আমি এখন প্রি কনসলিডেশন যেটা সর্বোচ্চ লাইফ টাইমে ম্যাক্সিমাম যেটা ফেস করছে সেটা যাব, এন্ড দেন ফাইনালি হচ্ছে 10 থেকে 14 যাব। তো 6 থেকে 10 প্রিন্স পর্যন্ত তুই হচ্ছে। যেটাকে সিএস বলে দাবি করতেছিলি ওইটাই হচ্ছে গিয়ে সিআর হ্যাঁ লিখছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, এটাই আচ্ছা আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তো পরে হলো এটাকে রিকম্প্রেশন ইনডেক্স বলা হয়, অনেক সময় সয়েলিং সোয়েলিং পার্ট যেটা বা সোয়েলিং ইনডেক্সও বলা হয়। আচ্ছা ওকে, এই জিনিসগুলো স্যার না করছে, এগুলো পড়ায় নাই, আলফা বিটা, এটা নাই। এটা স্যার সম্ভবত না করছে। ওকে তো স্কেমটোন লাগবে না তাইলে? আচ্ছা, তো শেষ তাহলে এইখানে এরপরে আর হচ্ছে কি? এখন হলে আমাদের পরে ম্যাথ গুলো আর কি, মানে ম্যাথটা আমি করা দিচ্ছি, যে দুইটা ম্যাথ আছে।
দুইটা ম্যাথ হচ্ছে আমি কয়টা পরের লাইনটা দিই। হ্যাঁ, দুইটা ম্যাথ। ওকে। আচ্ছা